আজকে আমরা 7 থেকে শুরু করবো। আগে আরো 3টা অঙ্ক আছে, ওই 3টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে ওই 3টা দিয়ে শুরু করবো। আজকে আমরা 7 দিয়ে শুরু করবো, ঠিক আছে? প্রথম ক্লাসে মেবি প্রথম 3টা করছি আমরা, 1 2 3, 3টা করছি, 4 5 6 আমরা নেক্সট ক্লাসে করবো। আমরা আজকে 7 দিয়ে শুরু করবো। কথা শুনতেছি তোমরা না? আচ্ছা দেখি, 7 নাম্বার অঙ্কে বলতেছে as 31st December 2019 the account receivable balance of Wahid product is টাকা 2,66,000। বলছে 31শে ডিসেম্বর 2019 সালে অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স আছে 2,66,000 টাকা। The balance for doubtful account has a টাকা 3,910 ক্রেডিট ব্যালেন্স। বলছে যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের ক্রেডিট ব্যালেন্স আছে, আর বাংলা অ্যাকাউন্ট সঞ্চিতির ব্যালেন্স আছে 3,910 টাকা। অ্যাকাউন্টেন্ট ফর ওয়াহিদ প্রোডাক্ট প্রিপেয়ার দ্য ফলোয়িং এগেইনিং শিডিউল ফর অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, তো আমাদের বলতেছে যে অ্যাকাউন্ট রিসিভেবলের একটা শিডিউল তারা তৈরি করে রাখছে। তো আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের প্রথমে দেওয়া আছে নাম্বার অফ ডেজ আউটস্ট্যান্ডিং। তো আমাদের কতদিন পর্যন্ত এগুলো বকেয়া থাকবে? আমি যে পণ্যটা বিক্রি করছি, এই যে কত টাকার বাকিতে পণ্য বিক্রি করছি, 2,66,000 অ্যাকাউন্ট রিসিভেবল আছে, 2,66,000 টাকার অ্যাকাউন্ট রিসিভেবল আছে। তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কোন কত সময় পর্যন্ত বকেয়া থাকে, কতটুকু অ্যামাউন্ট কতটুকু সময় পর্যন্ত বকেয়া থাকে তার একটা শিডিউল দেওয়া আছে। 2,66,000কে প্রথমে 1,04,000-এ ডিভাইড করছে, যে 1,04,000 এবার 1 থেকে 30 দিন পর্যন্ত বকেয়া থাকে। তারপরে 7,80,000 টাকা, সরি 78,000 টাকা, এটা 31 থেকে 60 দিন। তারপরে 69,000 টাকা, 61 থেকে 90 দিন। আর 90 দিনের বেশি বকেয়া থাকে 15,000 টাকা। এবং এইগুলোর উপর একটা সঞ্চিতি রাখা হয়, যেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড পার্সেন্টেজের আনকালেক্টেবল, ভবিষ্যতে নাও পাওয়া যেতে পারে টাকাগুলো। এই জন্য তারা একটা কি করা হয়, যে সেটা সঞ্চিতি তৈরি করা হয়। ঠিক আছে, অর্থাৎ প্রথম 30 দিনে সঞ্চিতির পরিমাণটা একটু কম থাকে, এরপর যত সময় বাড়তেছে দেখছে সঞ্চিতির পরিমাণ কিন্তু ততই বাড়ায় গেছে। যতই দিন যাবে তার অবস্থা কিন্তু ততই খারাপ। এই দিন বেশি হওয়ার মানে কি, যে প্রথম 30 দিনে দেয় নাই, পরে আবার 60 দিন হয়ে গেছে তাও দেয় না, আবার 90 দিন হয়ে গেছে তাও দেয় না। তার মানে কি, অনেকটা আশা ছেড়ে দেয় পাওয়ার বা না পাওয়ার। এইটার জন্য কি হয়, এই পার্সেন্টেজটাকে বাড়তে থাকে, যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। এই সঞ্চিতি থেকেই যাতে আবার রিকভার করা যায় না পাওয়া টাকাটা, সেটার জন্য তারা পার্সেন্টেজ বাড়ায়। Required journal journalize the adjusting entry for that date basis on the renewing schedule, so that he accounts for the allowance for doubtful debt. Aging দেন, aging উপরে মেবি এইজ লেখা হবে, এটা ভুল হয়ে গেছে, কি হবে এইজিং। তো সময়ের যে শিডিউলটা সেটা দেওয়া আছে। প্রথমে আমাকে বের করতে হচ্ছে জার্নাল, আমি জার্নাল দিব। জার্নালটা অ্যাডজাস্টিং জার্নাল কেমন হয়, জার্নাল ব্যাড ডেটস এক্সপ্লেইন দিবি, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এই কার্ড জার্নাল সঞ্চিতি সৃষ্টির যাবে। এটা আমরা সমন্বয় রাখি, যাতে উপরে আসে সমন্বয় রাখি সঞ্চিতি সৃষ্টির যাবেটা। আমরা ছিলাম সঞ্চিতি সৃষ্টির জাবেদা দিব, তার জন্য আমাকে সঞ্চিতির টাকা তো আগে জানতে হবে না, মোট সঞ্চিতি কত সেটা আমাকে জানতে হবে। এই জন্য কি করবো, এই শিডিউলটাই আবার দেখে দেখে তুলছে। কিসের জন্য তুলছে? ক্যালকুলেশন অফ এস্টিমেটেড আনকালেক্টেবল অ্যাকাউন্ট অ্যামাউন্ট, অর্থাৎ কতটুকু আনকালেক্টেবল হবে তার পরিমাণ আমরা দেখবো, এবং ওই টাকার জন্য সঞ্চিতি সৃষ্টি করতে হবে। প্রথমে এইজ অফ অ্যাকাউন্টের বয়সগুলো দেওয়া আছে এখানে,
অ্যামাউন্ট দেওয়া আছে, প্রশ্নে যা যা ছিল দেখে দেখে তুলছি আমি। হ্যাঁ, এখানে যা ছিল হুবহু দেখে দেখে তুলছি এবং টোটাল কত ছিল সেটাও দেখছি, যে টোটালটা ছিল এখানে, এখানে আমি টোটাল দেখছি। তারপরে এস্টিমেটেড পার্সেন্টেজ আনকালেক্টেবল, প্রশ্নের এই হারগুলো দেওয়া ছিল, সেই হারগুলো আমরা এখানে দেখিয়েছি এবং এস্টিমেটেড আনকালেক্টেবল অ্যামাউন্ট, এই পার্সেন্টেজগুলো এগুলোর উপরে অ্যাপ্লাই করছি, সেই জন্যই অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে প্রথমে 3%, তারপরে 1.2%, 6%, 50%, সেগুলো পার্সেন্টেজ করে এই টাকাগুলো। টোটাল আমি আনকালেক্টেবল আছে কত, আমার 12,888। এই টাকার জন্যই আমরা সঞ্চয়টি তৈরি করছি। তাহলে জার্নাল কি হবে, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। কত টাকা আমাদের খেয়াল করে দেখি যে আমরা পুরো টাকা কেন বসালাম, আমাদের বানানোর দরকার কত, সঞ্চিতি 12,828, কিন্তু আমার আগে কিন্তু সঞ্চিতি ছিল কিছু টাকা, না? কত টাকার সঞ্চিতি ছিল, 3,910 টাকার সঞ্চিতি আগের ছিল। তাহলে আমাদের আর কত সঞ্চিতি লাগবে, মোট লাগবে হলো 12,888, আগের ছিল 3,910। দেখ আমার লাগবে কত, বাকি যে টাকাটা ওই টাকাটা আমাদের লাগবে। আমাদের মোট লাগবে হলো 8,978 টাকা। এটা হলো আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের জানাবে। এরপরে আমাদের টি ছকের মাধ্যমে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টটা করতে হবে। তো আমাদের তো আর নাই, কি বলে যে একটাই এন্ট্রি, তো এই জন্য এইভাবে করছি, এইভাবে কোনো সমস্যা নেই। তো প্রথমে ব্যালেন্স ছিল 3,910, আর এখানে ব্যালেন্স ছিল 8,900। হ্যাঁ, এইবার এইবার শুনতে পারবেন। এতক্ষণ কিন্তু তুমি মাইক্রোফোনই অন করতে পারেন না, এখন অন হয়েছে, ক্লাস করতে থাকি। আচ্ছা, এই আইফোন আবার অফ হয়ে গেল কেন? আচ্ছা, ব্যালেন্স ছিল, ব্যালেন্স 3,910 অঙ্কের শুরুতেই ছিল। আর ডিসেম্বরের 31 তারিখে যে আমি অ্যাডজাস্টিং দিয়েছি, অ্যাডজাস্টিং এখানে কত বেড়েছে, 8,978 টাকা। এই যে দেখো, এই যে প্রথমে কি ছিল, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের ব্যালেন্স ছিল 3,910, এর জন্য আমরা এখানে লিখছি ব্যালেন্স 3,910, আর আমরা অ্যাডজাস্টিং দিছি কত টাকার, 8,978 টাকার। এটা আমরা যোগ করলাম, টোটাল হলো 12,888, যেটা কিনা আমরা এই যে ছকের মধ্যে বের করে রাখছি। ঠিক আছে, এটা ছিল আমাদের 7 নাম্বার অঙ্কে। এতটুকু অঙ্ক ছিল, সলিউশনটা একদম ইজি অঙ্ক ছিল, কারণ এই দেখো এই পুরো চারটাই কিন্তু এইখানেই আছে, এইটাই দেখে দেখে তুললে খালি পার্সেন্টেজ, তাহলে আমাদের বাড়তি কাজ করতেছে এই দুইটা, এই দুইটাও আমরা সমন্বয় দাখিলাতে শিখাইছি। আর এটা তো ইজিলি করা যাবে, লেজার যেভাবে করি ওইভাবে লেজার করছি। আমরা এখন যাবো 9 নাম্বার অঙ্কটা আমি একটু নিচে নামাইনি, এক পেজে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। 9 নাম্বার অঙ্কটা দেখি। 9 নাম্বার অঙ্কে বলতেছে, prepare the general journal entries to the transaction of Sujan Company 2019. Sold merchandise টাকা 1 লাখ on account to বাবলু। বলছে বাবলু কাছে পণ্য বিক্রি করছে, এটা একদম সিম্পল জার্নাল। বাকি যে পণ্য বিক্রি, জার্নাল কি দিয়ে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দিয়ে সেলস করি, সেই কাজটাই আমরা এখানে লিখছি। এটা একদম জেনারেল জার্নাল যেভাবে ওইটাই, এবং বলেও দিচ্ছি জেনারেল জার্নাল। অ্যাকসেপ্ট ক্যাশ টাকা 40,000 and 60,000, অর্থাৎ নগদ টাকা পাইছে কত, 40,000, অ্যান্ড টাকা 60,000, 60 days 10% নোটস, এবং নোটের মাধ্যমে পাইছে 60,000 টাকা। নগদ পাইছে 40,000 আর নোটের বিনিময়ে পাইছে 60,000, টোটাল কত পাইলো, 1 লাখ টাকা সে পাইছে। তার কাছ থেকে বাবলু, ওই বাবলুকে অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার হিসাব। ওই যে উপরে 1 লাখ দিয়েছিল না, এই যে 1 তারিখে পণ্য বাকি বিক্রি করছিলাম, সে কি করছে, 3 তারিখেই 40,000 টাকা নগদ দিছে আর একটা নোট, নোটের মাধ্যমে বাকি 60,000 টাকা পরিশোধ করেছে। তো ওই নোটটা যাকে দিল, অর্থাৎ যে বিক্রি করছিল পণ্য, তাকেই তো দিছে না, বাবলু কাকে দিছে, যে পণ্য বিক্রি করছিল
যার থেকে কিনছিল বাবলু, যার কাছ থেকে পণ্য কিনছিল, তাকে কি করছে, একটা নোট দিছে। এই নোটটার আবার সময় দেওয়া আছে 60 দিন, অর্থাৎ 60 দিন পরে সে যদি এটা ভাঙায় তাহলে সে তার ওই 60,000 টাকা কালেক্ট করতে পারবে। সাথে সাথে আবার সে কিছু সুদও পাবে, 10% ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, তো এই 60,000 লিখলাম। আর ক্যাশ ডেবিট, নোটস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তো এই 60 দিন 10% এগুলোর কাজ হবে যদি নোটটা ভাঙাইতে যায়, তখন তখন এইটার কাজটা হবে। এটা এখন আসবে না, কারণ আমার অঙ্ক তার 60 দিনে এত দিনে যায় না। যাইতেও পারে আমাদের মাস যদি বাড়ায় দেয় 60 দিনে যায়, এটা পরের ব্যাপার। বাবলু ডিসঅনার্ড দ্য নোটস অন দ্য প্রেজেন্টেশন ফর পেমেন্ট। এই যে দেখছো কি করছে, সে এই নোটটা নিয়ে গেছে ভাঙাইতে। ঠিক আছে, নোটটা ভাঙানোর জন্য নিয়ে গেছে। তো নেওয়ার পরে কি করছে, ডিসঅনার মানে প্রত্যাখ্যান করে দিছে। হ্যাঁ, অর্থাৎ যেই নোটটা নিয়েছে সেটা ভাঙাইতে পারে নাই। তাহলে কি হবে, আমরা এখানে কি করছি, এখানে 60,000 টাকা নোটস রিসিভেবল নামে ডেবিট করছি কত, 60,000। এই 60,000 এখন কি করে দিব, ক্রেডিট করে দিব, কারণ তার নোট তো চলেই নাই, তার নেট তাকেই ফেরত দিয়ে দিব। তখন করছিলাম ডেবিট, এখন করব ক্রেডিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল তখন কি করছিলাম, ক্রেডিট করছিলাম। তাহলে এখন কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে, মানে ওইটার উল্টাটা হয়ে যাবে। তখন দিছিল দেখে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল তার দেনাদার হিসেবকে কমায় ফেলছি, আর নোটসের মাধ্যমে আমি টাকা পাইছি, এই জন্য আমরা ডেবিট করছিলাম। কিন্তু পরে দেখছি কি এই নোটটা আমরা ভাঙাইতে পারিনি, প্রত্যাখ্যান হয়ে গেছে। মানে এটাকে জাস্ট উল্টাই দিয়েছি 60,000 টাকা। তারপর এরপরে হচ্ছে তোমার অ্যালাউন্সের। ঠিক আছে, অ্যালাউন্সের এইখানে স্পেলিং বলেছে WI, রাইট হবে W, রাইটে কি ছিল এটা, একটু কি ছিল, একদম শুরুতে আছে, এটা কপি করে বসে। রিটেন্সি, রাইটে কত জানি আছে আমরা, 5 না 6 7 7 7 হয়েছে 8। কি বলছে এই তোমার ওই, এই যে অ্যালাউন্স করতে বলবে, অ্যালাউন্স সঞ্চিত সৃষ্টির জার্নাল দিবা। হ্যাঁ, তুমি এই যে রাইট অন অফ দ্য অ্যাকাউন্ট অফ বাবলু মানে হচ্ছে তুমি ওই যেই টাকা কালেকশন করার কথা ছিল, ওই যে 60,000, একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথম থেকে আমি আবার বলি ঘটনাটা কি হয়েছে। প্রথমে কি করছে, এই বাবলুর কাছে পণ্য বিক্রি করছে এই যে সুজন কোম্পানি। সুজন কোম্পানি বাবলুর কাছে পণ্য বিক্রি করছে 1,00,000 টাকা, বাকিতে বিক্রি করছে, কারণ বলেই আছে অন অ্যাকাউন্ট। এই জন্য কি করছে, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট লিখছি। তারপরে ঘটনা কি করছে, যে 2 দিন পরেই মানে 3 তারিখে যে বাবলু কিছু টাকা নগদ দিছে এই যে সুজনকে, আর নোট দিছে একটা। তো আমরা ধরে নিছি নোটটা এক সময় যে ভাঙাইলে, মানে নির্দিষ্ট সময় শেষে যে ভাঙাইলে আমরা টাকাটা কালেক্ট করতে পারবো। তো এই উদ্দেশ্যে আমরা জার্নাল দিলাম। এখন যেহেতু ওরে আমরা দেনাদার ডেবিট বানায় রাখছিলাম, এখন ওরা ক্রেডিট করে দিতেছি, কারণ ওর টাকা তো আমরা পেয়ে গেছি না, কিছু নগদ পেয়েছে, আর ওইটা আমরা ভাঙাইলে পেয়ে যাবো। ক্যাশ ডেবিট, নোটস রিসিভেবল ডেবিট দিচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দিচ্ছে। কিন্তু এখন এই সময় পরে যায় দেখছে, ভাঙাইতে যায় দেখছে যে এটা ডিসঅনার হয়ে গেছে, অর্থাৎ এটা সে ভাঙাইতে পারে নাই। তাহলে যেটা আগে ঘটনা ধরে রাখছিলাম সেটা কিন্তু হয় না, এই জন্য এই ঘটনাটাকে উল্টাই দিছি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দিছি, নোটস রিসিভেবল ক্রেডিট দিছি 60,000 টাকা। তার মানে কি, এই 60,000 টাকা কিন্তু এখনো তুমি পাও নাই। ওইটা যেহেতু প্রত্যাখ্যান হয়েছে, তাহলে তুমি কি এখনো কিন্তু 60,000 পাও নাই, মাত্র তুমি 40,000 পাইছো, আরো 60,000 কিন্তু তোমার পাওয়া বাকি আছে। এই 60,000 টাকাটাই বলছে রিটার্ন অফ দ্য অ্যামাউন্ট অফ বাবলু। হ্যাঁ, এগেনস্ট দ্য দে আর অ্যালাউন্স ফর ডাউটফুল। তো এখন এই টাকা সে এখনো দেয় না। তো এই যে দিতেছে না, এর জন্য কি হয়, সন্দেহজনক একটা সঞ্চিতি সৃষ্টি করতে হবে নাকি, যে এটা দিবে কি দিবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য কি করা হয়, সঞ্চিতি তৈরি করতে হবে।
আর এটার জন্য আমরা জানা দিতেছি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তো কত পার্সেন্ট হবে সঞ্চিতি? এইখানে সঞ্চিতির হারটা পরীক্ষাও ছিল না, আমাদের সঞ্চিতির হার ছাড়া তো তুমি আর সঞ্চিতি বের করতে পারবে না, এই জন্য আমরা 5% ধরে অঙ্কটা করে ফেলছি। তো অঙ্কের শেষে একটা নোট দিতে হবে যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের আমরা 5% ধরে অঙ্ক করছি, এটা লিখে দিলেই হবে। ফাইনালি থাকবে এইটা, হয়তো ওইবার মিস্টেক আছে বলে এটা দেয় নেই তুমি সঞ্চিতি পার্সেন্টেজটা। এটা গেল আমাদের 8 নম্বর অঙ্ক। এরপরে আসি 9 নম্বর অঙ্ক। In providing accounting service to small business, you encounter the following situation pertaining to cash sales. তো ক্যাশে পণ্য বিক্রি করছে, সেই সম্পর্কিত লেনদেনগুলো আমাদের এখানে দেওয়া আছে। তো প্রথম লেনদেনটা আমরা একটু দেখি। দুইটা ঘটনা এই ক্যাশে হয়েছে, এটা বলতেছি। এক্স কর্পোরেশন বা এক্স কোম্পানি raise up sales and sales tax separately on its cash register. On April 10, the registered total has টাকা 25,000 and total tax sales tax 1,500। ঠিক আছে, এখন এখানে বলতেছে এটা হলো ট্যাক্স রিলেটেড। ওই যে আমরা বলি না ভ্যাট সহ ভ্যাট সহ পণ্য বিক্রয়, ওই অঙ্কগুলো ইন্টারে করছে জন্য। ব্যাট সহ পণ্য বিক্রি করি না আমরা, ব্যাটটাকে আলাদা করে ফেলি না, আবার অনেক সময় থাকে ব্যাট সহ থাকে না, ওইটাকে আবার অ্যাড করতে হবে, ব্যাট কত আসে ব্যাটটাকে আলাদা, ব্যাট চলতি হিসাব দেখাইতে হবে, ওই অঙ্ক ওই রিলেটেড অঙ্কগুলো। তো আমরা প্রথমেই এখানে বলতেছি কি যে সেপারেটলি কিন্তু কথাটা বলা আছে, তার মানে কি তোমার কোশ্চেনে যে পণ্য যে বিক্রি করছে তখন ওইটার মধ্যে ব্যাড ইনক্লুড নাই, সেপারেটলি মানে ব্যাড ইনক্লুড নাই, ব্যাট ছাড়া পণ্য বিক্রয়। ঠিক আছে, ব্যাট ছাড়া পণ্য বিক্রি করছি কত টাকা, আমি 25,000 টাকা। আর ভ্যাট কত, সেলস ট্যাক্স কত, বিক্রয় ভ্যাট 1500, তাহলে মোট কত টাকা ধরতে হবে আমার, 26,500। তাহলে আমি মোট পণ্য বিক্রি কত দেখাবো, 26,500। এটা নগদে না বাকিতে, এটা কিন্তু নগদে, কারণ অঙ্কের শুরুতেই বলে দিছে যে সব এখানে দুইটা লেনদেনই নগদে করছে। তাহলে আমি 25,000 টাকার পণ্য বিক্রি করছি, তার উপর ভ্যাট আসছে 1,500, তার মানে আমি এই ক্রেতাদের কাছ থেকে কত নিব, বিক্রেতা কত নিবে, টোটাল 26,500 টাকা ক্রেতার কাছ থেকে নেবে বিক্রেতা, এই জন্য ক্যাশ লিখছে 26,500। কত টাকার পণ্য বিক্রি করছি আমরা, 25,000 টাকার, এবং সেলস ট্যাক্স কত আসছে, 1,500 টাকা। এটা কেন এভাবে করলাম, সেপারেটলি বলা, অর্থাৎ ট্যাক্স এই টাকার মধ্যে ইনক্লুড এখনো হয় নাই, অর্থাৎ এইটা আলাদা টাকা, ট্যাক্সের টাকা আলাদা, পরে দুটাকে ইনক্লুড করছে। এখন ক্রেতার কাছ থেকে তো আমি শুধু 25,000 দিব না, আবার শুধু ট্যাক্স এবার আমরা কি দিব, ক্রেতার কাছে দুইটা টাকাই কালেক্ট করি। এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা কি করছে, 15 তারিখে ওয়াই কোম্পানি ডাজ আপ segregate sales and sales tax। ঠিক আছে, it registered total sales for টাকা for April 15 is 18,404, which include 7% sales tax। ইনক্লুড কথা আছে দেখছো, আর এটা কি ছিল, সেপারেটলি ছিল। ইনক্লুড মানে কি, এটা হলো ভ্যাট সহ পণ্য বিক্রয়, ব্যাট সহ আমরা 18,404 টাকার পণ্য বিক্রি করছি। আচ্ছা, তা আমরা কি করব, এটা কি লিখবো, ক্যাশ। ক্যাশ কত লিখবো আমি, 18,404, এই যে 18,404 লিখছি। হ্যাঁ, এখানে আমরা এখানে যেটা করছি এটা দেখাইলেও হবে, না দেখাইলেও হবে, এটা দেখাটা বাধ্যতামূলক না। আমরা এটা দেখাইছি কেন, বোঝার সুবিধার্থে যে আমার ভ্যাট কত ছিল আর সেলস কত ছিল, সেটা বোঝানোর জন্য আমি এটা লিখছি। এখন আমার দরকার কি, আমি তো পেয়ে গেলাম কত টাকা আমি ক্রেতাদের কাছ থেকে দিতেছি। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে তাহলে ট্যাক্স কত ছিল, ভ্যাট কত ছিল, ভ্যাটটাকে আলাদা করে, ভ্যাট সহ যদি পণ্য বিক্রি হয়, মনে আছে কিভাবে কি করতে হয়, ভ্যাট সহ পণ্য বিক্রয়কে ভ্যাট ছাড়া, ভ্যাট কত এটা বের করতে গেলে কি করতে হয়, বলতে পারবা কেউ, ভুলে গেছে মনে না,
ব্যাট সহ পণ্য বিক্রয়কে ব্যাটটা আলাদা করবা, বিক্রয় মূল্যকে সবসময় 100 টাকা ধরবা, আর 100 টাকার সাথে আবার 7% অর্থাৎ 60 টাকা ব্যাট অ্যাড হয়েছে না, 107 টাকার 107%-এর ব্যালেন্স নেই না, বিক্রয়কে সবসময় 100% ধরবা, তার সাথে 7% আর অ্যাড হয়েছে, তাহলে 107%-এর টাকা হলো এইটা, তাহলে এটাকে 107 দিয়ে ভাগ করবা, তুমি ব্যাট জানতে চাও তাহলে 7 দিয়ে গুণ করবা, এই কাজটা এখানে করা হয়েছে। মানে আমি যেটা বললাম এটা এখানে করার দরকার ছিল, করলে এইটাই আসতো। তোর আরেকটু অ্যাডভান্স করছে, অর্থাৎ তুমি 100 দিয়ে গুণ কেন দিছো, যে বিক্রয় জানার দরকার তোমার, তোমার যদি ব্যাট জানার দরকার হইতো তাহলে তুমি 107 দিয়ে ভাগ করে 107 দিয়ে গুণ করতা, তাহলে এটা আসতো। আর তোমার যদি বিক্রয় জানার প্রয়োজন হয় তাহলে 107 দিয়ে ভাগ করে তোমার 107 মাস ভাগ দিতেই হবে, আর তুমি যেটা জানতে চাও অত দিয়ে গুণ করবো। সেলস জানতে চাইলে সেলসকে আমরা কত ধরছি, 100 ধরছি, 100 দিয়ে গুণ। আর যদি ব্যাট জানতে চাই তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ। যেহেতু আমরা আগে সেলস বের করছি এই জন্য আর আমরা অত ঝামেলাই না যে ওই সেলসের এই টাকারই পার্সেন্টেজ করছি, ঠিক আছে। কারণ বিক্রয়টা আমার মনে হয় এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা ক্যালকুলেট করলে বুঝতে পারি। এখানে 428 লিখে রেখেছে 4, আমার এটা হবে 17,000 সামথিং, 17,200 হবে মেবি, হ্যাঁ 17,200, এখানে গুণটা করছি আমরা, এই জন্য একটু বলি এটা 17,000, কারণ বিক্রয়ের উপরে ব্যাট হবে না, এই যে দেখছো এখানে কি লেখা আছে 18,460, তার মানে কি আমি এই ব্যাট শহর উপরে আবার ব্যাট করছি, মানে কি আর বলবো, চক্রবৃদ্ধি হয়ে গেছে। চক্রবৃদ্ধি যেমন সুদ আসলে মিলে আবার সুদ ধরে, এরকম করে ফেলছে আমরা। এবার ঠিক আছে, তারপরে আমি ক্যালকুলেটর একটু দেখি ঠিক আছে কত, 17,200 কত পার্সেন্ট, 7%, 17,200 7%, হ্যাঁ এবার ঠিক আছে। আমরা এখানে একটু ভুল লিখে ফেলছিলাম, তো এখানে আসতেছে আমাদের একটু মার্ক করে রাখতে হবে, কারণ আমরা ওই সেকেন্ড ইয়ারের সাজেশন দিচ্ছি তো ওইখানে আবার এটা আমাকে কারেকশন দিতে হবে, একটু ওয়েট করুন। আচ্ছা থাক, এতটুকু থাকলে আমি পরে খেয়াল করতে পারবো, সমস্যা নেই, এটা আবার ভুলে যাবো কেউ ঠিক করছে। আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছো তোমরা এই প্রথম কাজ কি, এটা তুমি এটার দরকারই নাই, রাখাই জানো না, প্রশ্নে ভ্যাট সহমূল্য দেওয়া আছে, ভ্যাট সহমূল্য আমরা ক্যাশ লিখলাম, আর আমরা এই টাকাটাকে ভ্যাট শুধু সেলসে কনভার্ট করতে হবে, এটাকে 107 দিয়ে ভাগ, কেন 107 দিয়ে ভাগ করলাম, ভ্যাট সহ যদি বলে তাহলে আমরা সবসময় সেলসকে 100 ধরবো, আর ভ্যাট আছে 7%, তাহলে 107-এর টাকা, 7%-এর টাকা এইটা ভাগ করবে 107 দিয়ে, আমার দরকার হলো সেলসের 100%-এর টাকা, তাই জন্য 100 দিয়ে গুণ করছি, 17,200, এই 17,200 7% অ্যাড করে এই দুইটা মিলেই হয়েছিল 18,404 টাকা, ঠিক আছে। এই ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। এখন 10 নম্বর অঙ্ক করি। আরমান কর্পোরেশন মেড ক্রেডিট সেলস, এটা আবার বাকি দিয়ে বিক্রি বলছে, বাকি বলুক আর নগদ বলুক একই কাজ, একই ক্যাশের জায়গায় এখন অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, which are subject to 6% sales tax at February 14, 2019. The corporation also made cash sales with total taka 19,610, including the 6% tax rate. Prepare the entries to record Arman credit sales and cash sales. আগেরটাই কি দুইটাই ক্যাশে ছিল, আর এখান কি একটা ক্যাশে একটা হলো তোমার বাকিতে, তো প্রথমে আমরা বাকিটা দিব, জার্নাল কিন্তু সেম হবে, ওইখানে যে জার্নাল দিছি এইখানেও সেলস সেম জার্নাল দিব, কারণ ওইটাও সেলস ট্যাক্স রিলেটেড ছিল, এটাও সেলস ট্যাক্স রিলেটেড। তো আমরা প্রথমে কি করব, বাকিতে পণ্য বিক্রি করছি 30,000 টাকা, হুইচ আর সাবজেক্ট 6% সেলস, যেখানে আমাদের কি বলছে ইনক্লুড কথাটা কি লেখা আছে, যখন ইনক্লুডও থাকবে না সেপারেটলি কোনো কিছুই বলা থাকবে না, তখন আমরা ধরে নিব যে এর মধ্যে এখনো ট্যাক্সটা অ্যাড করা হয় নাই,
শুধুমাত্র ইনক্লুড কথাটা লেখা থাকলে আমরা বুঝবো যে ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে। 30,000 পণ্য বিক্রি করছে, 6% হলো ভ্যাট। 30,000 পণ্য বিক্রি করছে, যে বিক্রি করছে কয় টাকা, 30,000, 30,000-এর 6% কত, 1800। ভ্যাট সহ কত হবে, 31,800। ঠিক আছে, 31,800। পরেরটাও সেম, পরেরটা আবার ভ্যাট ইনক্লুড আছে। আমরা কি করবো, সেম আগের কথাটাই বলবো যে এই 19,610 হলো 106%-এর টাকা, ওদের সাথে আরো 6% অ্যাড আছে। 100 টাকা হলো সেলস, আর তার সাথে আরো 6 টাকা অ্যাড করে আমাদের ওই অনুপাতে মানে 106%-এর টাকা হবে এটা। আর এই টাকাকে 106 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো, তাহলে আমরা পেয়ে যাব আমাদের সেলস কত ছিল, ভ্যাট ছাড়া সেল কত। হ্যাঁ, ভ্যাট ব্যতীত আমাদের সেলস কত। তাহলে এই টাকার আমরা 6% হলে ভ্যাটও বেড়ে যাবে, দুটো যোগ করে দেখো এই অ্যামাউন্টটাই আসতেছে। বুঝতে পারছি, একদম সিম্পল অঙ্ক, কিন্তু দুটো সেম অঙ্ক ছিল। ওইটা ছিল দুইটাই নগদে, আর এটা একটা নগদে একটা বাকি। তো আমার প্রথমটা না করলেও মনে হইতো, এটা করলে হয়ে যেত সেম। তারপরে দেখি 11 নম্বর অঙ্ক। On January 1, 2019, 2019 সালের জানুয়ারি মাসে শামিল কোম্পানির কি দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে। লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস চেনার একটা উপায়, সেটি পেয়াবল আছে, দেখছো সবগুলো সেটি পেয়াবল আছে। পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল, এটা কারেন্ট লাইবিলিটিস। সেলস ট্যাক্স পেয়াবল, এটা কারেন্ট লাইবিলিটিস। আনার্ন সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত আয়, এটা কি চলতি দায়। ঠিক আছে, তিনটা ব্যালেন্সই কারেন্ট লাইবিলিটিস দেওয়া। ডিউরিং জানুয়ারি দ্য ফলোইং ট্রানজেকশন অকার্ড, বলতেছে যে জানুয়ারি মাসে এই ঘটনাগুলো ঘটছে। প্রথমে ঘটছে সেলস সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, মার্চেন্ডাইজ বিক্রি করছে 19,800 টাকায়, যেখানে ইনক্লুড আছে 10% ট্যাক্স। ইনক্লুড আছে বলতেছে, তাহলে এটার থেকে ভ্যাটটা আলাদা করতে হলে কি করতে হবে, 110 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি সেলসের পরিমাণ পাবে। তাহলে আমার যাবে কি হবে, ক্যাশ ডেবিট এই টাকাটা, সেলস ক্রেডিট, ব্যাট ছাড়া বানাইতে হবে। ব্যাট ছাড়া 18,000, আর ভ্যাট শুধু ভ্যাট কত, 1,800। প্রোভাইড সার্ভিস ফ্রম কাস্টমার হু হ্যাড পেইড ক্যাশ ইন অ্যাডভান্স, তুমি একজন কাস্টমারকে সেবা দিছো। ঠিক আছে, না সরি, সেবা এখনো দেওয়া নাই। প্রোভাইড সার্ভিস ফর কাস্টমার হু হ্যাড পেইড ক্যাশ ইন অ্যাডভান্স, সেবা দেওয়ার আগেই তোমাকে টাকা দিয়ে দিছে। এই যেমন বাসা ভাড়ায় আমরা অ্যাডভান্স দিই না, আবার কিছু কিছু কোচিং আছে তারা কি করে অ্যাডভান্স পেমেন্ট, ওই রকম আগেই টাকা নিয়েছে। আবার তুমি মনে করো কোনো পার্কে যাবে, পার্কে গেলে ঢোকার সময় কি তোমার কাছে টাকা নিয়ে নেয় না, তুমি কি আগে পার্ক ভ্রমণ করছো, করো নাই, টাকা কিন্তু আগেই নেই, গেটের থেকেই টাকা কাইটে দেবে। তারপর তুমি ভিতরে যে ভ্রমণ করে বেরো, তখন তোমার এটা আয় হিসেবে গণ্য হয়। ওই কোম্পানি মানে যারা টিকিট বিক্রি করছে, তখন তাদের ওটা আয় হয়। যে পর্যন্ত তুমি এই ঘুরে শেষ না হয়ে বেরোবা, ওই পর্যন্ত তোমার তাদের ওটা আয় না, ওটা অগ্রিম হিসেবে থাকবে। অগ্রিম আমি রেখে দিলাম, সে যখন চলে যাবে এটা আমার আয় হিসেবে গণ্য হবে। এইরকম বিষয়। তুমি সেবা এখনো দেওয়া নাই, টাকা আগে দিয়ে রাখছে অ্যাডভান্স, তাহলে এটা কি বলি আমরা, দায় হিসেবে লেখা রাখবো নাকি, খাতায় দায় হিসেবে লেখা রাখবো, চলতি দায় হিসেবে। অর্থাৎ যে কোনো সময় এই টাকাটা আয় হিসেবে গণ্য হয়ে যাবে। সেই জন্য জার্নাল দিচ্ছে আনার সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, অনুপার্জিত আয় হিসেবে আমাদের মনে হয় এখানে একটু মিস্টেক হইতে পারে, তারা একটু চেক করে দেখি। টানানটা ক্রেডিট হওয়ার কথা ছিল, নাকি আমি কোশ্চেন ভুল করছি, দেখে নিই।
প্রোভাইড সার্ভিস, ও আমি ভুল করছি, জিনিসটা উল্টা বলে ফেলছি। মানে এই আমি যেই ঘটনাটা বললাম ঘটনাটা আগেই ঘটে গেছে। এই যে এখানে দেখছো ব্যালেন্সটা 22,000, অর্থাৎ ওই ঘটনাটা যে ঘটছিল ওই যে পরে আমি যে বললাম যে পার্ক ঘোরা টোরা শেষ হলে যে চলে যাবে, তখন এসে তারা আয় হিসেবে ধরে রাখবে, ওই রকম ঘটনা ঘটছিল। মানে যখন টাকাটা নিছিল তখন লেখছিল আনাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই কোম্পানি কিন্তু টাকা আগে নিয়েছে না, তাহলে এই কোম্পানি যখন টাকা নিছে তখন জার্নাল কি দিছিল সেটা একটু চিন্তা করি। যখন টাকা নিছে তার মানে ক্যাশ ক্যাশ ডেবিট সার্ভিস, এই আনাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কেন আনাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট? কারণ টাকা আগেই নিছে, সেবা এখনো দেয় নাই, এই জন্য দায় হিসেবে সে ক্রেডিট করে রাখছে। কিন্তু পরে যাই দেখছে 12 তারিখে কিছু টাকার সেবা সে দিছে। এই কোম্পানিটা যার কাছ থেকে টাকা নিছিল কাস্টমারের কাছ থেকে তাকে 15,000 টাকার সেবা দিছে, 22,000 টাকার মধ্যে 15,000 টাকার সেবা দিছে। তাহলে আমি যে এই যে এটাকে কি করে রাখছিলাম, ক্রেডিট করে রাখছিলাম। এখন কি করব, যেহেতু সেবা আমরা দিছি তাহলে তার আমার এটা ক্রেডিট করে রাখা যাবে না, এই দায়টাকে কমাইতে হবে। এই কোম্পানির দায়টাকে কমাইতে হবে, দায় কমাইতে হলে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে সার্ভিস রেভিনিউ আনাম সার্ভিস রেভিনিউ ডেবিট। এই আনাম সার্ভিস রেভিনিউ ডেবিট হয় যদি সেবা দেই তখন, এই জন্য সেবা আয় ক্রেডিট। কারণ আমি তো সেবা দিছি, ওইটা আমার আয় হিসেবে গণ্য হবে। ওই 15,000 টাকা আমার আয় হয়েছে, আর আয় সবসময় ক্রেডিট। এই ঘটনা ঘটছে। এরপরে পেইড ট্যাক্স, সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2014 টাকা 15,000। ওই ট্যাক্সটা তুমি জমা দিছো, ঠিক আছে। সেলস ট্যাক্স যেটা তুমি কালেক্ট করছিলে টোটাল 14 সালে, এই পুরো টাকা তুমি কি করছো, 15,000 টাকা তুমি পরিশোধ করে দিছো, ঠিক আছে। 15,000 টাকা। এইটা তো হবে 19 সাল হওয়ার কথা ছিল, এখানে 19 সাল হওয়ার কথা, তাহলে আমার ট্যাক্স যেটা কালেকশন করছিলাম সেটা আমরা পরিশোধ করছি 15,000 টাকা। ট্যাক্স যেহেতু দিছি আমরা, তখন ট্যাক্স পেয়েবল সবসময় কি হয়, নর্মালি ক্রেডিট হয়। নর্মাল ব্যালেন্স ট্যাক্স পেয়েবলের, সেলস ট্যাক্স পেয়েবলের ক্রেডিট। এই যে 2019 সালের ঘটনা ঘটছিল না, এই যে সেলস ট্যাক্স কত 15,000, এই টাকাটা শোধ করে দিছি, তাহলে এটা তো দায় নাকি। দায় যখন আমরা পরিশোধ করি তখন কি দায়টা কমে যাবে, আর দায় কমাইতে হলে কি করতে হবে, ডেবিট করতে হবে। ডেবিট করছি আর নগদ হিসাব আমরা ক্রেডিট করছি 21 তারিখ। Brought টাকার 25,000 at the rate of 12% on a note 90 days note। নোটের মাধ্যমে ঋণ নিছে, যেহেতু ঋণ নিছে তাহলে ক্যাশ ডেবিট। কার মাধ্যমে নিছে, নোটস পেয়াবলের মাধ্যমে, ঠিক আছে। নোটস পেয়াবলের মাধ্যমে ঋণ নিছে, মানে নোটস পেয়াবল ইস্যু করে সে ঋণ নিছে, ক্যাশ ডেবিট নোটস পেয়াবল ক্রেডিট, ঠিক আছে। নোটস পেয়াবল ক্রেডিট, নোট দিলে হয় পেয়াবল, আর নোট যদি পায় সেটা রিসিভেবল। রিসিভেবলের অঙ্ক আমি একটু আগে পরে আসছি। ওই বিক্রি করছিলাম ওই কোম্পানি, যে কোম্পানি বিক্রি করছিল তাকে কি দিয়েছিল, নোট দিছিল, তখন আমরা নোট রিসিভেবল। আর এখন এটা নোট দিতেছি আমরা, এই কোম্পানি নোট দিয়ে সে কিছু টাকা ঋণ নিয়েছে, এটাকে নোটস পেয়াবল, ক্যাশ ডেবিট নোটস পেয়াবল 25,000। এরপরে সোল 60,100 unit of a new product on credit at the rate of 50 unit plus 10% sales tax subject to 1 year warranty expected cost টাকা 7%। আচ্ছা, তো এইখানে কি করব, আমাদের তো প্রথমে জার্নাল রয়েছে, জার্নালগুলোকে শেষ করব। তো 600 টাকার 600 ইউনিট পণ্য বিক্রি করছে, প্রতিটার দাম 50 টাকা, তাহলে 600 × 50 কত হয়, 30,000 হয়। পণ্য বিক্রি করছো, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল, সরি সেলস ক্রেডিট, দায় আয়টাকে ক্রেডিট করতে হবে। তারপরে আসবে কি, ভ্যাট আসবে, হ্যাঁ। সেলস ট্যাক্স কত আসবে, 7%, 7% সেলস ট্যাক্স, সরি 10% সেলস ট্যাক্স। 10% করবো 30,000, 10% হলো 3,000। বিক্রি করছে 30,000, ট্যাক্স আসছে 3,000 টোটাল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমি কত দেখাবো, এই যে অন ক্রেডিট বাকিতে, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল, নগদে হলে ক্যাশ লিখতাম। টোটাল 33,000 টাকা আমরা কি দেখাবো, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল দেখাবো, ঠিক আছে। আর
এইটার কাজ এই যে পরের রিকোয়ারমেন্ট, এটার কাজ হবে যে ওয়ারেন্টি আছে না, ওয়ারেন্টি এটা আরেকটা পার্ট। ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয় না বিভিন্ন পণ্য কিনতে গেলে, ওই রকম ওইটার কাজ করে। অ্যাডজাস্টিং এন্ট্রি, কার অ্যাডজাস্টিং দেবো, ওই যে ইন্টারেস্ট আর ওয়ারেন্টি দুইটা জিনিস, এগুলো কিন্তু জার্নাল দিছে, এতক্ষণ যা দিছে সব জার্নাল, ঠিক আছে? টাকা পাইছি দিছি এই সব আবিজাবি হয়েছে। এখন আমরা দিব যা অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং হবে দুইটা। কোন দুইটা? এই যে সুদ আছে না এখানে, সুদ 12% এইটার হবে, আর ওই যে ওয়ারেন্টি এক্সপেন্স আছে এই দুইটার অ্যাডজাস্টিং। তাহলে আমরা এই দুটো অ্যাডজাস্টিং দিব। ফার্স্টে আমরা দিব ওই যে সুদেরটা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। নোটস পেয়াবলের মাধ্যমে তুমি ঋণ নিছো, তাহলে নোটস পেয়াবলের উপর আবার তোমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট, কত টাকা সুদ হবে? আমার টাকা কত? 25,000। 25,000-এর আগে 12% করবা, 1 বছরের সুদ বের হবে। এটাকে 360 দিয়ে ভাগ করে 90 দিয়ে গুণ করবা। এই 12% কিন্তু ওই 90 দিন না, এই 12% হলে 1 বছরের। আর 25,000 টাকায় 12% করলে 1 বছরের সুদ বের হবে। ওইটাকে 360 দিয়ে ভাগ 90 দিয়ে গুণ করলে 90 দিনের সুদ বের হবে। ঠিক আছে? তো এখানে আবার 10 গুণ দিচ্ছি কেন দেখি তো, 10 হবে না 90 হবে? 90 হবে। দেখি ক্যালকুলেশন করে, টাইপিং করতে দিয়েছিলাম একজনকে, আর মিস্টেক করে রাখছি। 25,000 ইন্টু 0.12 আর 3,000 ভাগ 360 গুণ 10 দিয়ে করে রাখছি। আচ্ছা, তাহলে ওইখানে আমাদের হয়তো কিছু মিস্টেক হয়েছে, একটু দেখি। এখানে কি 90 ডেজ হবে না 10 ডেজ হবে? ও ঠিক আছে, এখানে 10 দিনই হবে। কেন 10 দিন হবে দেখো, এইটা হলো জানুয়ারি মাসের হিসাব। জানুয়ারি মাসের কয় তারিখে নোট ইস্যু করছে? 21 তারিখে। জানুয়ারি মাস কয় দিনের? 31 দিনের। তাহলে 31 তারিখে যাইতে হলে আর কয় দিন লাগে? 10 দিন লাগে, কারণ আমার অ্যাডজাস্টিং তো 1 বছরের দিতে পারবে না। হ্যাঁ, আমাদের অ্যাডজাস্টিং হলো 1 মাসে, 31/1/2019, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে অ্যাডজাস্টিং দিতে বলছে। তাহলে আমার 10 দিন বাকি, ওই 10 দিনের সুদ কত সেটা দেখতে। 10 দিনের সুদ 83 টাকা। ঠিক আছে, 360 দিলে হলো 1 দিনের সুদ, আর 10 দিয়ে গুণ করলে আমি 1 মাসের, সরি 10 দিনের সুদ পাবো। আচ্ছা, এরপর ওয়ারেন্টির উপর কত হবে? এই যেখানে দেখো আমরা পণ্য বিক্রি করছিলাম কত টাকা? 30,000 টাকা। আর এই 30,000 কত পার্সেন্ট ওয়ারেন্টি এক্সপেন্স হয়েছে? এক্সপেক্টেড কস্ট এট 7%। 7% ওয়ারেন্টি কস্ট কত আসে? 2,100। এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস ক্রেডিট। মনে করো তুমি ব্যবসা করতেছো, একটা প্রোডাক্ট তুমি বিক্রি করলা হলো, মনে করো ওই ইলেকট্রিক জিনিসপত্র, মনে করো সাপোজ ওটা ব্যবসা করতেছো। তুমি ইলেকট্রিক যন্ত্রপাতি 600 টাকা একটা, 600 টাকা করে একটা দ্রব্যের দাম, 50টা দ্রব্য বিক্রি করছে, 30,000 টাকা বিক্রি করছে। এরপরে তুমি ট্যাক্স ক্যালকুলেট করে দেখলা 3,000 টাকার ট্যাক্স আসছে। তাহলে ওই তুমি যার কাছে বিক্রি করলা, ঠিক আছে, তার কাছ থেকে কি করবো? তুমি যার কাছে বিক্রি করবে সে হলো ক্রেতা, না ক্রেতার কাছে তুমি কয় টাকা নিবা? 33,000 টাকা নিবা। 30,000 হলো আসল মেন টাকা, আর হলো ভ্যাট 3,000, এই টোটাল 33,000 টাকা তুমি নিলা। নেওয়ার পর এই তুমি মনে করো ওই প্রোডাক্টের একটা গ্যারান্টি বা ওয়ারেন্টি দিলে, যে আপনি এতদিন পরে এটা করতে পারবেন, যে এতদিন একটা সময় দিলা, সময়ের মধ্যে যদি সমস্যা হয় আইনে দেখাবেন, ঠিকঠাক করে দেবো ওয়ারেন্টি। তো ওই যে তুমি ঠিকঠাক করে দিবে, এর জন্য আবার একটা খরচ আছে না? তো ওই খরচে তারা কত পার্সেন্ট ধরছে? 7% ধরছে। তো ওই টাকাটা লাইবিলিটি হিসেবে কেন রাখবে কোম্পানি লাইবিলিটি হিসেবে লিখে রাখবে। কেন রাখবে? কারণ যে পর্যন্ত ওই ওয়ারেন্টির কাজটা না করে দিবে, ওই পর্যন্ত কিন্তু কোম্পানি দায়বদ্ধ ওই ক্রেতার কাছে। হয়তো সমস্যা হইলে নিয়ে আসবে, ঠিক করে দিবে, ওই খরচটা হবে।
এই জন্য তারা কি করে, ওই টাকাটা তারা লাইব্রেরি হিসেবে রেখে দেয়, যে কোনো না কোনো সময় যদি ক্রেতা আসে যাতে এই লাইব্রেরিটা আমরা কমাইতে পারি। এই জন্য লিখছি কি ওয়ারেন্টি আমরা খরচ হিসেবেই ধরে রাখি ওইটা। তুমি যখন পণ্যটা বিক্রি করছো তুমি কি করবা, ওই 30,000-এর 7% 2100 টাকা তুমি খরচ হিসেবেই খাতায় লিখে রাখবে এবং এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটিস ক্রেডিট করে রাখবে। এই লাইবিলিটিসটা তখনই ডেবিট হবে যখন তুমি এই সেবাটা তাকে দিয়ে ফেলবা। এরকম অঙ্ক হয়তো সামনে থাকতে পারে, থাকে তো থাকলো, আর না থাকলে এটা তোমার যারা ইসে করে কি বলে ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, ওদের আছে। এই টাকাটা আবার কতদিন পরে এটা এটা হয়ে যায়, টাইম দেওয়া থাকে, একটা টাইমটা অতিবাহিত হয়ে গেলে এটা আবার ডেবিট হয়ে যায়। এই ছিল হলো অ্যাডজাস্টিং এন্ট্রি, আর এটা ছিল জার্নাল। এরপরে কি চাইছে, শো দ্য কারেন্ট লায়াবিলিটিস ইন দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটিস গুলো দেখাইতে হয়েছে। তো আমরা দেখি কারেন্ট লায়াবিলিটিস এর ব্যালেন্স অলরেডি এখানে তিনটা ছিল, অ্যাকাউন্টস পেয়েবল ছিল, সেলস ট্যাক্স পেয়েবল ছিল, আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল, তিনটা ছিল। তো এই তিনটার মধ্যে আবার কিছু কিছু টাকা কিন্তু ডেবিট হয়েছে, এগুলো তো সবসময় ক্রেডিট না, লায়াবিলিটি সবসময় ক্রেডিট। তো এইগুলোর আবার কিছু টাকা ডেবিট হয়েছিল, তাহলে ডেবিট হয়েছিল ওইগুলো আবার বাদ দিতে হবে, আবার কিছু টাকা ক্রেডিট হয়েছিল ওইগুলো যোগ করতে হবে। এরকম যোগ বিয়োগ করে করে দেখতে হবে কত ব্যালেন্স আছে শুধুমাত্র লায়াবিলিটি সেকশন। যেমন অ্যাকাউন্টস পেয়েবল 40,000 আছে, এরপর তোমাকে এখানে খুঁজতে হবে তুমি কোনো অ্যাকাউন্টস পেয়েবল নামে কোনো কিছু করছো কিনা। এখানে অ্যাকাউন্টস পেয়েবল নামে দেখো একটা এন্ট্রিও কিন্তু দেওয়া নাই, পুরো চার্টের মধ্যে কোনো এন্ট্রি দেয়, এই জন্য সরাসরি অ্যাকাউন্টস পেয়েবল 40,000 বসাইছে, কোনো কিছু যোগ বিয়োগ হবে না, মানে অ্যাকাউন্ট পেয়েবলের কোনো অ্যাডজাস্টিং বা জার্নাল কিছুই দেয় না। এরপরে তুমি খুঁজবে সেলস ট্যাক্স পেয়েবলের কি কি করছো, এটা হলো ক্রেডিট ব্যালেন্স। এই যে নতুন একটা সেলস ট্যাক্স পেয়েবল পাইছো, এটা যোগ করবা। এরপরে সেলস ট্যাক্স পেয়েবল এই যে একটা পাইছো ডেবিটে, এটা বিয়োগ করবা। এই যে ক্রেডিট আছে এটা যোগ করবা। আর কি আছে নাই, এই যে কথাগুলো বললাম এটাই করতে দেখো, দুটো যোগ করছে একটা বিয়োগ করছে। কারণ এই সেলস ট্যাক্স পেয়েবলের ক্রেডিটে যারা ছিল ওগুলো যোগ করছে, ডেবিটে যারা ছিল ওগুলো বিয়োগ করছে। ডেবিটে একটা ছিল, ক্রেডিটে দুটো ছিল, করে সর্বশেষ ব্যালেন্স আসছে আমাদের 4,800। তারপরে আমরা দেখি কি এন্ট্রি আছে। এরপরে এন্ট্রি হলো আনআর্ন সার্ভিস রেভিনিউ। এই আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এখন আমরা দেখব ক্রেডিটে কারা আছে, মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ নামে ক্রেডিটে কোনো এন্ট্রি আছে কিনা, থাকলে ওটা যোগ করবো, আর ডেবিটে থাকলে বাদ দিও। শুধু ডেবিটে আছে, ক্রেডিটে নাই, দেখো ডেবিটে যেটা আছে ওটা বাদ দিও। দেখো তাই করছে, বাদ দিছে, দিয়ে 7,000 বসাইছে। তারপরে দেখবো আরো কোনো, এইটা এগুলো তো গেল আগে যেগুলো ছিল। এরপরে এখানে আমরা দেখবো কোনো নতুন লাইবিলিটিজের সৃষ্টি হয়েছে কিনা। ক্যাশ এটা সম্পদ, সেলস এটা রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ কাজ করে ফেলছি, সেলস এটা রেভিনিউ, এটা হবে না। সেলস ট্যাক্স পেয়েবলের কাজ করছি, ক্যাশ অ্যাসেট, নোটস পেয়েবল। এই নোটস পেয়েবলকে আমরা পাইছি আগে, না পাইনি, এই নোটস পেয়েবলটা দেখাইতে হবে। নোটস পেয়েবলটা নর্মালি এই যে আসছে দেখছো 25,000 টাকা নোটস পেয়েবল, নোটস পেয়েবল, এই যে নোটস পেয়েবল 25,000। এখানে নতুন কিছু সৃষ্টি হয়েছে না, অ্যাকাউন্ট আছে রিসিভেবল কিন্তু এটা সম্পদ। এখানে আছে এই যে ইন্টারেস্ট পেয়েবল আছে না, আর এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস, এই দুটো এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিস, ইন্টারেস্ট দেখছো কি করে রাখছি, টাকা একটার টাকা আর একটার মধ্যে লিখে রাখছি, কারেকশন হয়ে যেতেছে সমস্যা। তাড়াহুড়া করে সলিউশন করাইছি তো, এরপরে চেকও করা হয়নি ঠিকঠাক আছে কিন্তু।